আগের H50 এবং H60 ফিউশন দিয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর ফাইনালি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে H70 ফিউশন, যার আনঅফিশিয়াল প্রাইস এই মুহূর্তে অলমোস্ট 36,000 টাকার আশেপাশে। আগের H60 ফিউশনের অলমোস্ট সিমিলার প্রাইস দিয়ে এই H70 ফিউশনে আসলে কি কি আপডেট এসেছে আজকের ভিডিওতে আপনারা সেটাই জানতে পারবেন। সো ডেফিনেটলি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল ডিজাইন নিয়ে কথা বললে আগের H50 এবং H60 ফিউশনের অলমোস্ট সিমিলার ডিজাইনটাই তারা রেখেছে, তেমন কোনো রকমই আপনারা চেঞ্জেস পাচ্ছেন না মেজর এর ডিজাইন সেগমেন্টে। তবে বোথ সাইড কার্ভ হওয়ার কারণে এর হ্যান্ড ফিনিং যথেষ্ট ভালো। তবে সেই আগের মতোই এবারও তারা ভিগান লেদার দিয়েছে তাদের ব্যাক প্যানেলে এবং টোটালি প্লাস্টিক বিল্ড। তাছাড়া আইপি রেটিংয়ে IP68 এবং IP69 বোথ সার্টিফিকেশন পাচ্ছেন। সো ফুলি ওয়াটারপ্রুফ উইথ মিলিটারি গ্রেড সার্টিফিকেশন থাকছে। সো যার জন্য ফোনটা খুব স্লিম হালকা পাতলা হওয়ার পরেও মোটামুটি যথেষ্ট স্ট্রং আপনারা পাচ্ছেন। তাছাড়া ডিসপ্লে সেগমেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন একটা 6.78 ইঞ্চির কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যা কিন্তু 144 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, 1 বিলিয়ন কালার সাপোর্টেড রয়েছে, 1.5K প্যানেল, এছাড়া রয়েছে HDR10+ এর সাপোর্ট এবং ব্রাইটনেসে কিন্তু আপনারা পাচ্ছেন 5200 নিটস পিক ব্রাইটনেসের সাপোর্ট। সবকিছু মিলিয়ে ডিসপ্লের স্পেক যেমন হাই, তাছাড়া এর এক্সপিরিয়েন্সও কিন্তু তেমনই হাই আপনারা পাবেন। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স একদম সুপার ডুপার ছিল, একটু পপড আপ কালার আউটপুট দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের সবারই ভালো লাগবে। যারা রেগুলার লাইফে প্রচুর পরিমাণে ডিসপ্লেতে থাকেন, মানে খুব বেশি কন্টেন্ট বা মিডিয়া কনজিউম করেন, তাদের জন্য এই ডিসপ্লেটা একদম A+ লেভেলের এক্সপিরিয়েন্স দিবে। এবং প্রোটেকশন হিসেবে ডিসপ্লেতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7 আই প্রোটেকশন। অপারেটিং সিস্টেমের দিকে গেলে এখানে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তবে এখানে কিন্তু তারা প্রমিস করেছে 3 বছরের মেজর OS আপডেট আপনাদেরকে দিচ্ছে। তো সেক্ষেত্রে এটাকে আসলে খুব একটা কম বলা যায় না, তবে হ্যাঁ 4 থেকে 5 বছর হলে ডেফিনেটলি বেটার হতো। এছাড়া UI নিয়ে নতুন করে কিছু বলার নাই, মোটোরোলা অলমোস্ট সিমিলার স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিয়ে থাকে। সেদিক থেকে যারা কাস্টমাইজ খুব একটা চান না, তবে নিট অ্যান্ড ক্লিন একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স চান, তাদের জন্য কিন্তু এই UIটা বেশ ভালো লাগবে আশা করি। 8GB এবং 12GB দুইটার RAM ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাচ্ছেন উইথ UFS 3.1 স্টোরেজ সাপোর্ট, 128GB এবং 256GB। তাছাড়া এর পারফরমেন্স সেক্টরে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 4, যা একটা অক্টাকোর প্রসেসর এবং এইটার আন্তত স্কোর অলমোস্ট কিন্তু 10-11 লাখের সামথিং। তো সেক্ষেত্রে এটার যদি আমরা এক্সপিরিয়েন্সের কথা বলি, এটা দিয়ে ডেফিনেটলি আপনারা রেগুলার লাইফে হেভি মাল্টিটাস্কিং থেকে শুরু করে হেভি যে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারবেন এবং খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, এটা আসলে কোনো গেমিং ফোন বা গেমিং চিপসেট না। তবে দিন শেষে যদি আপনারা এটা দিয়ে গেমিং করতে চান, ডেফিনেটলি গেমিং করতে পারবেন, বাট নট ফর গেমিং ফোন। মোটামুটি মিড রেঞ্জ থেকে শুরু করে হায়ার রেঞ্জের যে গেমগুলো রয়েছে সেগুলো আপনারা স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে স্ট্যান্ডার্ড FPS-এ ইজিলি প্লে করতে পারবেন ফোনটা দিয়ে। ফাইনালি ক্যামেরা সেগমেন্টে গেলে সেখানে আপনারা টোটাল 3টা ক্যামেরা দেখলেও ক্যামেরা পাবেন জাস্ট 2টা, একটা ফ্ল্যাশ এবং আরেকটা জাস্ট এটা শো হিসেবে দেওয়া হয়েছে। মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেলের, যা সনি লাইটিয়া সেন্সর, এবং রয়েছে একটা 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। দুর্ভাগ্যবশত হচ্ছে এই বাজেটের মধ্যে আমরা আরও যেসব আনঅফিশিয়াল ফোনগুলো দেখে থাকি রিসেন্টলি জনপ্রিয়, সবগুলোতে কিন্তু টেলিফটো লেন্স রয়েছে। যেমন আমরা এক্সাম্পল দিলে অনার 200 এর কথা বলতে পারি, এছাড়া নাথিং 3 এর কথা বলতে পারি, বা রিসেন্টলি নাথিং 4 এ বের হয়েছে, যা হচ্ছে এটার মোটামুটি কম্পিটিটর বলা যায়। সো প্রত্যেকটা ফোনে কিন্তু আপনারা টেলিফটো লেন্স পাচ্ছেন, বাট এইটাতে আপনারা কোনো রকম টেলিফটো লেন্স পাচ্ছেন না। সো যারা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছেন ডেডিকেটেড, সো তাদের জন্য কিন্তু প্রথমেই এখানে একটা রেড অ্যালার্ট, এইটা থেকে আপনাকে স্কিপ করতে হবে যদি আপনি ফটোগ্রাফি বা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন। তবে ভালো ব্যাপার এখানে রয়েছে এর মেন সেন্সর দিয়ে ডে লাইটে আপনারা দারুণ কোয়ালিটির পিকচার আউটপুট পেয়ে যাবেন। সেখানে যথেষ্ট ভালো ডিটেল প্রিজার্ভ করতে পারে, আদারওয়াইজ ডাইনামিক রেঞ্জটাও বেশ অ্যাগ্রেসিভলি হ্যান্ডেল করতে পারে। এক্সপোজার ব্যালেন্সও যথেষ্ট ভালো, এবং কালারের কথা বলে সেখানে আপনারা কিঞ্চিত একটু ভাইব্রেন্ট কালার আউটপুট দেখতে পাবেন, একটু পপ আউট করে, তবে সেটা আশা করি সবারই দেখতে বেশ ভালো লাগবে। এবং বলা যায় সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড, ছবি তুলবেন এবং আপলোড করতে পারবেন, এরকম টাইপের আউটপুট পাবেন। এছাড়া এর যে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স রয়েছে সেটা দিয়েও দারুণ কোয়ালিটির এক্সপিরিয়েন্স পাওয়া যায়, যথেষ্ট ভালো ডিটেল রয়েছে এবং ডাইনামিক রেঞ্জ এক্সপোজার ব্যালেন্সও যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, একটু নয়েজ রয়েছে শ্যাডো এরিয়াগুলোতে এবং একদম সাইডের বর্ডার এরিয়াগুলোতে ডিটেলের খানিকটা ঘাটতি পাওয়া যায়। টেলিফটো লেন্স না থাকলেও টোটাল ডিফারেন্ট 3টা ফোকাল লেন্থে আপনারা পোর্ট্রেট নিতে পারবেন এবং কোয়ালিটি যথেষ্ট স্ট্যান্ডার্ড রয়েছে, খুব একটা খারাপ বলার সুযোগ নাই। এটাও আপনারা যথেষ্ট এনজয় করবেন এবং ব্যবহার করতে পারবেন সোশ্যাল মিডিয়া পিকচারের জন্য। তাছাড়া 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু ভালো কোয়ালিটির সেলফি আউটপুট পাওয়া যায়, সেখানে ডিটেল এবং এক্সপোজার ব্যালেন্স যথেষ্ট ভালো রয়েছে। তাছাড়া ভিডিও সেগমেন্টে ফোনটা রিয়ার এবং ফ্রন্ট দুইটা দিয়েই 4K 30 FPS-এ ভিডিও রেকর্ড করার সুযোগ পাবেন। দুঃখজনক ব্যাপার, এখানে মেন সেন্সরটাতে অন্তত 60 FPS দিলে বেশ ভালো হতো, বাট 4K 30 FPS নট ব্যাড, সেটা দিয়েও আপনারা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের এক্সপিরিয়েন্স পাবেন ভিডিওর ক্ষেত্রে। সবকিছু মিলিয়ে যদি আমরা আসলে বলি, সেটা হচ্ছে এই ফোনের যে ক্যামেরা সেটা আপনাকে প্রাইস ওয়াইজ একটা ব্যালেন্স এক্সপিরিয়েন্স দিবে। সেখানে আপনি
খুব এক্সট্রা এক্সপেকটেশনও রাখতে পারবেন না, আবার একেবারে যে খারাপ বলবো আমি সেটাও না। এই বাজেটে যথেষ্ট স্ট্যান্ডার্ড আপনারা আউটপুট পাবেন এই ফোনটা থেকে। এছাড়া ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এত স্লিম একটা ফোনও কিন্তু তারা ব্যবহার করতে পেরেছে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি উইথ 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো এইটা কিন্তু জোস একটা ব্যাপার যে এত স্লিম একটা ফোনে তারা হচ্ছে এত বড়সড় এমএএইচ এর একটা ব্যাটারি সাপোর্ট দিতে পেরেছে, এবং যার জন্য ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাওয়া যায়। ইজিলি আপনারা একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যদি নর্মালি ব্যবহার করেন, এবং যদি হেভিও ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনারা ইজিলি 8-10 ঘন্টার কিন্তু স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন এই ফোনটা থেকে। সবশেষে যদি আমরা কনক্লুশন পার্টে আসি, এই ফোনটার প্রাইস ওয়াইজ আসলে ভালো দিকের পাশাপাশি দু একটা কমতির দিকও রয়েছে, যার মধ্যে সব থেকে যেটা কমতি আমার কাছে লেগেছে তা হচ্ছে একটা টেলিফটো লেন্স না থাকার বিষয়টা। এই কারণে হচ্ছে এই ফোনটা থেকে হয়তো অনেকেই যারা একটু ক্যামেরা সেন্ট্রিক এবং বাকি পারফরমেন্স স্ট্যান্ডার্ড রেখে ফোন কিনতে চান তারা এই ফোনটা স্কিপ করে ফেলবেন, স্কিপ করে হয়তো নাথিং ফোন 4 বা 3 বা হচ্ছে অনার 200 এখন আপনারা যেতে পারেন। আদারওয়াইজ যদি আমি বলি ডিজাইনের ক্ষেত্রে আসলে তেমন আমূল কোনো পরিবর্তন তারা আনছে না, এই জিনিসটা একটু বোরিং, কারণ প্রিভিয়াস সব ডিজাইন অলমোস্ট সিমিলার হয়ে যাচ্ছে। তো এই দিক থেকে বিবেচনা করলে এটার ভালো দিকই বেশি বলা যায়। সেক্ষেত্রে বাকি ডিসিশন আপনার উপরে। প্রাইসটা হয়তো আরেকটু যদি কমতো তাহলে একটা বেস্ট ডিল হতে পারতো 32 বা 33 এর মধ্যে চলে আসলে। সো বাকি ডিসিশন টোটালি আপনার উপরে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।